সেলফিশ? তোর কথা শুনে মনে হচ্ছে সব অন্যায় আমার একার নয়। না, আমি যদি কোনো রকম কোনো অন্যায় করে থাকি সেটা একমাত্র তুষির সাথে। আমার যত অপরাধ ওই মেয়েটার প্রতি। কিন্তু তোকে আমি বারবার বলেছিলাম তুষিকে বিয়ে করিস না, নিষেধ করেছিলাম, জানিয়েছিলাম ও তোকে ভালোবাসে না। এত জোর দিয়ে বলেছিলাম মানে নিশ্চয়ই আমি শিওর ছিলাম ওর অনুভূতি নিয়ে। বিয়ের আগের রাতেও তোকে রিকোয়েস্ট করেছিলাম আমি, তুই শুনিসনি, কানেই নিসনি আমার কথা। আর লাস্ট মোমেন্টে তুষি যখন তোকে বিয়ে করবে না বলে পালাচ্ছিল তখন আমি ওকে বিয়ে করাতে আমাকে শুনতে হলো আমি সেলফিশ। আচ্ছা, তাই এগ্রি, সেলফিশ আমি। তাহলে তোকে কি ডাকবো? সেলফ সিকিং, যে সবাইকে মারিয়ে কেবল নিজের ভালোটাই দেখে। তুষির প্রতি তোর এত ধ্যান, এত মনোযোগ ছিল, তাহলে তুই নিজেও জানতিস না তুষি তোকে ভালোবাসে না? জানতিস না? বুঝতে পারিসনি কখনো? অয়ন জিভে ঠোঁট চুবিয়ে মুখ ফিরিয়ে রাখলো, দৃষ্টি অস্থির, উত্তর দিল না। স্বার্থ নিজেই বলল, আজকে আর তোর ঠিক ভুল বিচার করে দেব না, সেজন্য আসিওনি। এসেছি তোকে ফেরাতে, আমার জন্যে না হোক অন্তত মায়ের জন্যে। কথা কেড়ে নিল অয়ন। তোমার এত মহান সাজার দরকার নেই, এত ভালো ভাই সাজারও দরকার নেই। তুমি তুষির ভালো স্বামী হতে চাইছো, তাই হয়ে থাকো। কাল যা বললাম আজকেও তাই বলবো। আমার ওপর এত দরদ দেখিও না। আই এম গেটিং লেট, সো গুড বাই। অয়ন হনহন করে সিকিউরিটি গেটের ভেতরে ঢুকে গেল। ভেবেছিল স্বার্থ বাইরেই থেমে যাবে, কিন্তু হয়নি। পুলিশি আইডি কার্ডটা শো করতেই আরামসে গেট পেরিয়ে ভেতরে এলো সে। পেছনে পায়ের শব্দে ফিরল অয়ন। তাজ্জব হয়ে বলল, তুমি যাওনি? স্বার্থর কথায় অদম্য জেদ। তোকে না নিয়ে ফিরবো না বলেছি। আচ্ছা, এখন কি টানা হেঁচড়া করবে? প্রয়োজন পড়লে তাই করব। ভালোই ভালোই চল, না হয় ঘাড়ে উঠিয়ে নিয়ে যাব। তোকে ক্যারি করার মতো শক্তি আমার আছে। অয়ন তবদা খেয়ে গেল। একটু ভরকে বলল, তুমি কি আমাকে তুষি পেয়েছো? তুই যাবি? অয়ন 2 সেকেন্ড থম ধরে চেয়ে রইল। স্বার্থ নরম হলো। ওর এক কাঁধে হাত রেখে বলল, আমাদের বাড়িটা এমনি শুকনো চরের মতো অয়ন, তুই চলে গিয়ে সেটাকে মরুভূমি বানিয়ে দিস না। অয়ন উদাস ঠোঁটে হাসে, ভাইয়ের হাতটায় হাত রেখে বলে, তুমি কি চাও না আমি ভালো থাকি? চাই, কেন চাইবো না? দেন লিভ মি অ্যালোন। সাথে কাঁধ থেকে হাতটা ঝট করে নামিয়ে দিল ও। স্বার্থর মুখটা অন্ধকার হলো। জিজ্ঞেস করলো আধ ভেজা স্বরে, সত্যিই চলে যাবি? সবাইকে ছেড়ে গিয়ে পারবি ভালো থাকতে? না পারার কি আছে? আর আমি জানি তুমিও খুব ভালো থাকবে, তাই বলছি এই মিথ্যে মিথ্যে নাটকগুলো করো না। আমি তোকে আমার দিকটা বোঝাতে চাই না। মা, ছোট মা, দিদুন, ইউষা, ওদের দিকটা ভাব একবার। ওদের নিয়ে ভাবার জন্য তুমি আছো না? দ্য গ্রেট স্বার্থ আবরার, ন্যায়ের সৈনিক, ধূর্ততার প্রতীক। তুমি ভাবো? আমাকে রেহাই দাও, আমি আমার নিজের পথ বেছে নিয়েছি, আসি। অয়ন চলে গেল। আর একবারও ঘুরে চাইল না, দেখল না ভাইকে। স্বার্থর কষ্ট হয়, জ্বলে যায় বুকটা, একটু নড়বড়ে হয়ে পড়ে দেহ। ততক্ষণে অয়ন দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। আক্ষেপের দীর্ঘ নিঃশ্বাস ফেলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো ও। এখন বাড়ি ফিরে মায়ের মুখটা দেখবে কি করে? আর ইউষা, অতটুকু মেয়েটা নিতে পারছে এসব? ওইদিকে অবস্থা জানতে পকেট হাতিয়ে চটপট ফোন বের করলো স্বার্থ। ডায়াল লিস্ট খুঁজে কল দিল সাইফুলের নাম্বারে। অয়ন ইমিগ্রেশনের চ্যাপ্টার শেষ করেছে। ফেলোশিপের কাগজপত্র আর ভিসা চেক করার পর সিল পড়েছে পাসপোর্টে। এয়ারপোর্টের এই কাউন্টার ওই কাউন্টার যাতায়াতের পর জানা গেল ফ্লাইট আসতে 15 মিনিট দেরি হবে। অয়ন চসূচক শব্দ করলো, যত চাইছে তাড়াতাড়ি করতে, দেশের মাটি টেনে ধরছে তত। ভাইয়া গিয়েছে তো? অয়ন আবার পেছনে ফিরে দেখলো। মিছিমিছি হন্যে চোখে খুঁজলো স্বার্থকে। এমনিতে পাসপোর্ট ভিসা ছাড়া সিকিউরিটি গেটটা পার করা যায় না, তবে পুলিশের লোক তো সব কিছুতে এক্সট্রা সুবিধা পায়। অয়ন বলাকা লাউঞ্জের দিকে এগোলো। সাথের বড় ট্রলিটা কাউন্টারে জমা আছে। হিথ্রোতে নামার আগে পর্যন্ত হাতে আর আসবে না। সাথে পিঠের কালো ছোট ব্যাগটা ছিল শুধু, ওটা সোফায় নামিয়ে রেখে বসলো ও। ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, ভিসা আর একটা হুডি আছে। হিথ্রোতে ঠান্ডা লাগে অনেক। ও কি ভেবে ফোন বের করলো। স্ক্রিন জ্বলতেই ভেসে উঠল তুষির মেদুর মুখখানি। পার্টিতে ওদের পাশাপাশি কিছু ছবি তোলা হয়েছিল। কালো স্যুট পরা অয়ন আর সাদা গাউন পরিহিত তুষিকে কি চমৎকার মানিয়েছিল না? ভাইয়া তো বেশি লম্বা, তুষি ওর বুকের কাছে পড়ে থাকে, সেখানে অয়নের বেলায় তুষির মাথাটা ওর ঠিক কাঁধ অবধি আসে। স্ক্রিনে তুষির মুখের ওপর
ওপর আঙ্গুল চালাতে গিয়েও অয়ন সচকিত হলো। না, ও আর তুষিকে নিয়ে ভাববে না, এক দণ্ডও না। অয়ন তাড়াহুড়ো করে ওয়ালপেপার চেঞ্জ করে একটা স্তোত্রর ছবি দিয়ে রাখলো। এরপর ফোনের স্লাইড টেনে বার করলো সিমটা। সেকেন্ড আঙ্গুলে ঘুরিয়ে ঝিম ধরে থেকে শেষে ছুঁড়ে ফেলে দিল বিনে। আস্তে আস্তে সব স্মৃতি মুছে ফেললো ও। গ্যালারিতে তুষির যত ছবি আছে গন্তব্যে পৌঁছে তাও মুছে দেবে। ফোনটা রাখলো অয়ন। এর মাঝে 3 মিনিট কেটেছে, এখনো 12 মিনিট বাকি। এতটা সময় কাটাবে কি করে? অয়ন কফি অর্ডার করলো। হঠাৎ মনে পড়লো ব্যাগে বই আছে। প্লেনের 10 থেকে 13 ঘন্টার জার্নিতে সময় কাটানোর জন্য সাথে নিয়েছিল। এটা ওর অভ্যেস, দূরের জার্নি বা কোথাও ক্যাম্পেইনে গেলে সাথে বই রাখা। ব্যাগের চেইন টেনে বই বের করলো অয়ন। তুলতে গিয়ে ব্যাগ থেকে চার্জার পড়ে গেল। অয়ন বইটা সোফায় রেখে চার্জার তুলতে ঝুঁকলো। পাশের সিটে হুড়মুড়ে গতিতে বসলো কেউ একজন। ভীষণ তাড়া লোকটির, অথচ ওনার বসার তরে বইটা ঝুপ করে পড়ে গেল মেঝেতে। লোকটি জিভ কেটে বললেন, সো সরি, ইটস ওকে। অয়ন বই নিতে ঝুঁকলো। হঠাৎ কুঁচকে এলো ভ্রুটা। বন্ধ বইয়ের ভাঁজ থেকে কিছু একটা বেরিয়ে এসেছে। কাগজ। চার্জার, বই আর কাগজটা হাতে নিয়ে সোজা হলো অয়ন। বাকিগুলো নামিয়ে রেখে মেলল কাগজটা। তুরন্ত চোখজোড়া কপালে চলে গেল। তুষির হাতের লেখা। এই লেখা তো তুষির। ইউষাকে না পেয়ে মেয়েটা যখন ওর কাছে পড়তে আসতো তখন দেখেছিল অয়ন। কি লিখেছে তুষি? অয়ন সতর্ক হয়ে লেখা পড়তে নিল। অসংখ্য কাটাছেঁড়া আর বানান ভুল দিয়ে ভর্তি একটা চিঠি। প্রতিটা লাইনে ভুল, শব্দে ভুল। অয়নের চোখ ধরে যাচ্ছিল পড়তে গিয়ে। শুধুমাত্র তুষির লেখা বলে খুব কষ্টে মনোযোগ ধরে রাখলো সে। প্রথম দিকের কথাগুলো অয়ন জানে। তুষি স্বার্থকে ভালোবাসে, জীবনে আর কাউকে সেই জায়গা দিতে পারবে না, ব্লা ব্লা ব্লা। এসবের উদাহরণ বিগত কয়েকদিনে পেয়ে গেছে ও, নতুন কিছু নেই। অয়ন তুচ্ছ চিন্তায় হাসলো। পড়তে পড়তে হঠাৎ এক লাইনে এসে আটকে গেল নজর। ইউষা, আপনি জানেন ওই মেয়েটা আপনাকে ঠিক কতটা ভালোবাসে? একদিন নয়, দুদিন নয়, সেই ভালোবাসার সময়সীমা বহু বছরের। অয়ন ভাই, চিঠির এই অবধি এসে অয়নের বুকে কোপ পড়ল। কুঠোর নয়, তলোয়ারেরও নয়, বিস্ময়ের এক ধারালো কোপে খণ্ড বিখণ্ড হয়ে গেল সে। রক্তে রক্তে যেন গোটা শরীর ডুবে গেল অয়নের অস্তিত্ব। আকাশ ভেঙে মাটিতে ছিটকে পড়ার চেয়েও ভয়াবহতা নিয়ে থরথর করে কাঁপলো পায়ের জমিন। পুরো দুনিয়া ভস্ম হয়ে আগুন ধরলো যেন। ইউষা ওকে ভালোবাসে? কথাটা অয়নের মাথার কোষে বেজে বেজে পড়ল। বক্ষস্পন্দনের এক কোণে টান লাগলো সজোরে। চোখের সামনে ভেসে উঠল সেই ছোট্ট মেয়েটার মুখ। ফ্রক পরা থেকে একদম পরিণত মেয়ে হতে দেখেছে যাকে, সেই ইউষা। যে ইউষা সারাদিন অয়ন ভাই এটা এনো ওটা এনো, এটা খাবো ওটা খাবো, এটা দাও ওটা দাও বলে বলে কান খেয়ে ফেলতো। সেই ইউষা। তুখোর জ্বরে কাঁপতে থাকা একটা মেয়ে যাকে পাজা কোলে করে অয়ন পরীক্ষার হলে নিয়ে বসিয়েছিল। যে মেয়েটা ওর শার্ট খামচে ধরে ঠোঁট ভেঙে বলেছিল, আমি কিছু লিখতে পারবো না অয়ন ভাই, আমাকে বাড়ি নিয়ে যাও। সেই ইউষা ওকে ভালোবাসে? কখন, কিভাবে, কবে থেকে? অয়ন পাগল হয়ে গেল। হাত খসে চিঠি সেই কখন পড়ে গেছে ও আর কিচ্ছু ভাবতে পারল না। অন্ধকার নেমে এলো চোখে যখন মনে পড়ল তুষিকে ভালোবাসার কথাটা ও প্রথম ইউষাকে বলেছিল। প্রতি উত্তরে ইউষা হেসে বলল ও। চোখ দুটো খিচে নিল অয়ন। পাশের লোকটি বললেন, ফ্লাইট রেডি, শুনতে পাচ্ছেন? বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ভাসতে থাকা শব্দটি পরিষ্কার তখন, কিন্তু অয়ন শুনতে পেল না। কান ঝিমঝিম করছে। হঠাৎ তড়াক করে উঠে দাঁড়ালো ও। কি যেন ভাবলো। অস্থির অস্থির ভাবে দেখলো চারিদিক। পাশের ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, চলুন তাহলে, একটা লম্বা সফর শুরু হবে। অয়ন উত্তর করল না। আচমকা তীরের বেগে ছুটলো লাউঞ্জের স্টাফের কাছে। উত্তেজনায় ওর কণ্ঠ কাঁপছিল। কোনো রকম বলল, আমি এই ফ্লাইটে উঠছি না, আমাকে এক্ষুনি বের হতে হবে, ইটস অ্যান ইমার্জেন্সি। লোকটি অবাক হলেও অভ্যস্ত। সাথে সাথে হাত বাড়িয়ে কাউকে একটা ডাকলেন। বাড়ি থেকে আসা গাড়িটা চলে গেছে অনেকক্ষণ আগে। খুব বেশি সময় যানবাহন দাঁড়িয়ে থাকতে দেয়া হয় না এখানে। স্বার্থ কিছু সময় ছিল। কোথাও গিয়ে ওর মনে হয়েছিল হয়তো অয়ন ফিরবে, এসে বলবে, ভাইয়া আমি কোথাও যাব না। কিন্তু হলো না ওসব। ওদিকে চাচু জানিয়েছে মা এখনো কাঁদছেন। একই রকম মন মরা সবাই। বাড়ি ফিরতে প্রথমবার ইচ্ছা করছে না স্বার্থর। বুকের ভেতরটা কেমন ভার হয়ে আছে। একটা বোঝার পাথর
পাথর জেঁকে বসেছে গাঢ়ভাবে। তুষির সাথে ও চোখ মেলাবে কি করে? ইউষাকেই বা কিভাবে দেখবে? স্বার্থ অনেকক্ষণ ঝিম মেরে দেওয়ালের সাথে দাঁড়িয়ে রইল। শেষে টালমাটাল পা চালিয়ে উঠে বসলো বাইকে। অন্যমনস্ক হাতে ড্যাশবোর্ডের চাবি ঘোরানোর মাঝেই টের পেল ধরফড়িয়ে পেছনের সিটে বসেছে কেউ একজন। চকিতে পিছু ফিরল স্বার্থ। হতভম্বতায় চমকে উঠল অমনি। তুই? অয়নের হাবভাব অশান্ত, কেমন ছটফটিয়ে বলল, তাড়াতাড়ি চলো, সময় নেই ভাইয়া, ফাস্ট। কি হয়েছে, কিছু ফেলে এসছিস? প্রশ্ন পরে করবে, আগে আমাকে পৌঁছাতে হবে ভাইয়া, চলো চলো এক্ষুনি চলো। স্বার্থ বিস্মিত হলেও আর কথা এগোলো না। বাইকের গতি বাড়িয়ে টান দিল চাকায়। পথে একবার বলল, হেলমেট পর। তুমি এত স্লো চালাচ্ছ কেন? ফার্স্ট গিয়ারটা ধরো ভাইয়া, আমাকে আরো তাড়াতাড়ি যেতে হবে। হয়েছেটা কি? ব্লান্ডার, আমার জীবনের সবচেয়ে বড় ব্লান্ডার। মিন্তো মুখ কালো করে নিচে আসতেই রেনুমা দীর্ঘশ্বাস ফেলেন, বললেন, এলো না? ও মাথা নুইয়ে বলল পরে খাবে। জোর করতেই ঝাড়ি মেরে বের করে দিল। পরেও আর খাবে না আমি জানি। অয়নের পিছনে ছায়ার মতো ঘুরতো সারাক্ষণ। সেখানে ও চলে যাওয়ায় কষ্ট পেয়েছে, আবার যাওয়ার সময় দেখাও হলো না। মেয়েটা ওকে খুব ভালোবাসে তো, বড় ভাই মনে করে একদম। তুষি দাঁড়িয়েছিল দূরে, কথাটায় মাথা নুইয়ে জিভ কাটল ও। মিন্টোর মন ভার, মুখে হাসি নেই। রেহনুমা বললেন, তুই খেতে বস না, ইউষা আসুক। বাবা, এমনিতে তো সারাদিন ওর পেছনে লেগে থাকিস। মিন্টো কথা বলল না, মাথা নুইয়ে ঘরে চলে গেল। রেহনুমা নীরস শ্বাস ফেলে বললেন, খালা আপনারা খেয়ে নিন, আমি আপাকে একবার দেখে আসি। এখন আমাকেই তো সব সামলাতে হবে। মেয়ে হলে মেয়েদের কষ্ট কমে শুনেছি, আর আমার দুখানা মেয়েই আমার ঝামেলা বাড়িয়ে দিল। বেশি সুন্দরী হলেও জ্বালা, না হলেও জ্বালা। রেহনুমা বিড়বিড় করলেন। মায়ের যাওয়ার দিকে চেয়ে থাকতে থাকতে তুষির চোখ টলমল করে উঠল। বাড়িটা যেন শ্মশানে রূপ নিয়েছে। কোনো আনন্দ নেই, মজা নেই, চারিদিকে বিষাদ ভরা। মা কথাই বলছেন না ওর সাথে। ও কি করেছে? ঘটনা যাই ঘটুক, শব্দ শুধু ওর। হাসনা ডাকলেন, খাইতে আইবু? খিদে নেই দাদি। এটুকু বলেই ও রুমে ঢুকে গেল। হাসনাও আর খেতে পারলেন না। সব ঢেকে ঢুকে রেখে নাতনির পেছনে চললেন। এই ঘর নিশ্চুপ নীরব। জানালার ভারী পর্দা টানায় সবকিছু যেন তিমিরে তলিয়ে গেছে। মুক্ত বাতাস নেই। আদ্যপ্রান্ত মোড়ানো কেবল অনুতাপ আর হাহাকার দিয়ে। বিছানায় মাথা রেখে ফ্লোরে বসে কাঁদছে ইউষা। সেই থেকে চোখ দুটো বিশ্রাম আদৌ নেয়নি। বিরহের অনলে ছারখার হওয়া বুক নিয়ে ওইভাবে একবার মাথা তুলে দেওয়াল ঘড়ি দেখল ও। মধ্যাহ্ন পার হয়েছে অনেকটা সময়। এতক্ষণে তো অয়নের চলে যাওয়ার কথা। ইউষার চোখের স্রোত বেড়ে গেল, বুক মুচড়ে উঠল, হাতের পিঠে মুখ ডুবিয়ে হু হু করে কেঁদে উঠল ও। অয়ন আর এই দেশে নেই, তাকে চাইলেই আর দেখা যাবে না, ছোঁয়া যাবে না। নিশ্চয়ই জেদ করে যোগাযোগও বন্ধ করে দেবে। এভাবে তো ইউষা মরে যাবে, ও বাঁচতে পারবে না। অয়ন ভাই ওর নিঃশ্বাস, সেই নিঃশ্বাস দূরে গেলে মানুষ বাঁচে? ইউষার কান্নাটা বাড়ল আরো। একে একে শব্দ বেরোলো মুখ থেকে, অশ্রুতে সিক্ত গলবিল নিংড়ে কথা জড়িয়ে এলো। আমায় ছেড়ে চলেই গেলে অয়ন ভাই? একটুও আমাকে মনে পড়লো না? খারাপ লাগলো না? কষ্ট হলো না? যেতে পারলে যেতে? পেছন থেকে একটা ধীর জবাব এলো, পারিনি। চেনা কণ্ঠ, রক্তে মিশে যাওয়া ওই গলার স্বর শুনে তুরন্ত মাথা তুলল ইউষা। হুড়মুড় করে ফিরল পেছনে। বুকটা কেমন ছ্যাদ করে কেঁপে উঠল অমনি। অস্পষ্ট আওড়ালো, অয়ন ভাই। চৌকাঠ থেকে দুপা ভেতরে এসে দাঁড়িয়েছে অয়ন। নড়ল না, এগিয়েও এলো না। কেবল মূর্তির মতো মুখ নয়ন মেলে চেয়ে রইল এদিকে। ইউষা নিজেই ছুটে গেল এলোমেলো পায়ে। চোখে অবিশ্বাস নিয়ে ভেজা ভারী পল্লবগুলো ঝাপটে কাপা হাতটা বাড়িয়ে রাখলো অয়নের গালে। ঠকঠক করা আঙ্গুল চালিয়ে ওর বুকের কাছে শার্টটা আলতো করে ছুলো। থেমে থেমে বলল, তুমি কি সত্যিই এসেছো? আমি ভুল দেখছি না তো? তুমি যাওনি অয়ন ভাই, তুমি যাওনি? আমি সত্যি দেখছি তো? বলো না সত্যি দেখছি আমি। ওই পাশ থেকে উত্তর এল না। অয়ন চুপ, একই রকম নিস্পন্দ। ভ্রুতে ভাঁজ, দৃষ্টিতে বিস্ময়। তবে চোখের মণি দুটো ঘুরিয়ে ঘুরিয়ে ও ইউষাকেই দেখলো কিছু সময়। ইউষা অধৈর্য হয়ে বলল, কথা বলছো না কেন? অয়ন পাল্টা প্রশ্ন ছুড়ল, তুই আমাকে ভালোবাসিস ইউষা?